আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আমাদের ক্লাস শুরু করব গত লেকচারের পর থেকে। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আমরা অ্যাকচুয়ালি ওএসআই মডেলটা পড়তেছিলাম। আমরা লাস্ট লেকচারে লেয়ারিং, তারপর ওএসআই মডেল সম্পর্কে কিছু ধারণা নিয়েছিলাম। তো আজকে আমরা ওএসআই মডেল থেকেই শুরু করব। সো গত দিনের কিছু কথা হচ্ছে আবার রিপিট করব। সেটা হচ্ছে যে কেন আমাদের লেয়ারিংটা আসলে দরকার। আমাদের নেটওয়ার্কিং এ অনেক ধরনেরই কাজ হয়। যেমন আপনি আপনি একটা সেন্ডার থেকে রিসিভারের মধ্যে যখন ডেটা পাঠাবেন, তো এই ডেটা পাঠানোতে অনেকগুলো কাজ, অনেকগুলো রেসপন্সিবিলিটি আসলে কাজ করে। যেমন আপনি অ্যাপ্লিকেশন যখন অন করবেন, অ্যাপ্লিকেশন অন করে হচ্ছে আপনার লিখতে হবে। সো ওইটা একটা কাজ। তারপর হচ্ছে আপনি নেটওয়ার্কিং, একটা কাজ আছে। আপনার সেন্টার থেকে রিসিভারে যাবে, নেটওয়ার্কিং এর অনেকগুলো কাজ থাকে। তারপর যখন রিসিভার এন্ডে যায় তখন এটাকে এনক্রিপ্টেড করার কাজ থাকে, অর্থাৎ মেসেজটা উদ্ধার করতে হয়। অনেকগুলো কাজই থাকে। এই সবগুলো কাজ আপনি যদি একজনকে দেন তাহলে কিন্তু জগাখিচুড়ি হয়ে যাবে। আর আমরা যদি একটা কাজ করি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা যদি লেয়ার করি এবং প্রত্যেকটা লেয়ারের দায়িত্ব যদি এক একজনকে নির্ধারিত করে দেই, তখন কিন্তু আমাদের কাজটা ইজিলি মানে ঝামেলা হবে না। আমাদের কাজটা তখন ইজিলি ডিস্ট্রিবিউটেড থাকবে। সো এটাতে কোনো আর ব্যাঘাত ঘটবে না, জিনিসটা কমপ্লেক্স হবে না। ওই ধারণা থেকে মূলত লেয়ারিং ফরম্যাটটা আসলে আসে, যেখানে প্রত্যেকটা লেয়ারের দায়িত্ব আলাদা আলাদা, প্রত্যেকটা প্রোটোকল প্রত্যেকজনের উপর থাকে, এবং ওই কাজটা হচ্ছে ওই লেয়ারে যারা দায়িত্বে নিয়োজিত থাকে ওরাই হচ্ছে কন্ট্রোল করে। ওই ধারণা থেকে আসলে লেয়ারিং এর কনসেপ্টটা কম্পিউটার নেটওয়ার্কস এর মধ্যে আসছে। আমরা যদি দেখি লেয়ারিং এ মূলত কি করা হয়, যে আপনার যে প্রবলেমটা আছে এই প্রবলেমটাকে আপনার ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় অনেকজনের মাঝে, এবং প্রত্যেকটা লেয়ার তখন ওই প্রবলেমটা নিয়ে কাজ করে, আলাদা আলাদা সেকশন নিয়ে কাজ করে। আপনার এতে করে কি হবে, এতে করে আমাদের একটা মডুলার ডিজাইন তৈরি হবে। এবং আমাদের ইজি টু ট্রাবল শুট, মানে আমাদের যদি কোনো ইরোর জেনারেট হয় এবং যে লেয়ারে ইরোর জেনারেট হবে শুধু ওই লেয়ারটাই ওই ইরোর নিয়ে ঘাটবে, বাকি লেয়ারগুলো নিজেদের মতো করে কাজ করবে। আমাদের কমিউনিকেশনে কোনো ঝামেলা হবে না। শুধুমাত্র যেখানে ইরোর হবে ওই লেয়ারটাই ইরোর নিয়ে ঘাটাঘাটি করবে, অন্য লেয়ারগুলো নিজেদের মতো কাজ করতে থাকবে। এই জন্য মূলত লেয়ারিং ফরম্যাটটা নেটওয়ার্কিং এ আসছে। আরেকটা কনসেপ্ট হচ্ছে প্রোটোকল। আমরা অলরেডি প্রোটোকল সম্পর্কে পড়ছি আমাদের থিওরিতে। প্রোটোকল হচ্ছে সেট অফ রুলস। আমাদের এটা মাথায় রাখতে হবে, এই প্রোটোকল জিনিসটা আমরা লেয়ারিং এ অনেকবার দেখব। প্রোটোকল হচ্ছে অনেকগুলো রুল, এবং এই রুলগুলোর সাহায্যে আসলে আমাদের কমিউনিকেশন সিস্টেমটা কাজ করে। আমি যখনই কমিউনিকেশন, কম্পিউটার নেটওয়ার্কস নিয়ে কাজ করব বা কমিউনিকেশন সিস্টেম নিয়ে কাজ করব, আমার প্রোটোকল আসবে। অর্থাৎ আমাকে এক সেন্টার থেকে রিসিভারের মধ্যে ডেটা পাঠাইতে হলে আমাদের আমাদের কিছু রুলস মেনে চলতে হবে। এগুলোকে প্রোটোকল বলা হয়। এন্ড এই প্রোটোকলগুলো যদি আমরা না মানি আমরা কিন্তু ডেটা সেন্ড করতে পারবো না। সো প্রোটোকল অবশ্যই মানতে হবে। অ্যান্ড এই যে আমরা লেয়ারিং পড়বো, লেয়ারিং এ কিন্তু প্রোটোকল থাকবে। অবভিয়াসলি প্রত্যেকটা লেয়ারের জন্য প্রোটোকল ডিস্ট্রিবিউট করা থাকবে, এবং ওই প্রোটোকল গুলাই আসলে ডেটা সেন্ড এবং রিসিভারের মধ্যে যে রুলস গুলা মেনটেন করতে হবে মেনটেন করবে ওরা। সো আমাদের দুই ধরনের লেয়ার্ড আর্কিটেকচার থাকে। একটা হচ্ছে ওএসআই মডেল, ওএসআই রেফারেন্স মডেল, যেটা একটু আমরা থিওরি আলোচনা করছিলাম। আর একটা হচ্ছে টিসিপি আইপি মডেল। আমরা হচ্ছে আমাদের প্রথম দুই তিনটা ক্লাস, মানে এই লেয়ারিং এর দুই তিনটা ক্লাস হচ্ছে ওএসআই মডেল নিয়ে থাকবে, তারপর আমরা টিসিপি আইপি মডেলে হচ্ছে মুভ করব। ওকে। আচ্ছা, ওএসআই রেফারেন্স মডেল নিয়ে আসলে আমাদের আজকে পুরা আলোচনা থাকবে। অ্যান্ড আমরা এটা দেখবো ওএসআই রেফারেন্স মডেল আসলে কিভাবে কাজ করে।
সো ওএসআই এটা ফুল মিনিং হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। সো এই রেফারেন্স মডেলটা, ওএসআই ফুল মিনিং হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন, এবং এই মডেলটা তৈরি করছে হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস ফর অর্গানাইজেশন, আইএসও। আইএসওর কথা হয়তো অনেকে জানেন, অনেকে দেখছেন অনেক জায়গায় আইএসও। তো এটা ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস ফর অর্গানাইজেশন। এই যে ফুল মিনিং গুলা, অ্যাব্রিভিয়েশন গুলা আপনারা হচ্ছে একটু পড়বেন, এগুলা কুইজের জন্য বা সামটাইমস ক্লাস সিটিতেও অনেক সময় আসতে পারে। সো এইগুলো ফুল মিনিং গুলো ভালো করে মুখস্থ করবেন। সো ওএসআই রেফারেন্স মডেলটা আসলে কি? ফার্স্ট অফ অল হচ্ছে এটা একটা থিওরিটিক্যাল মডেল। এটা বাস্তবে কোনো প্রয়োগ নাই, এটাকে বাস্তবে তৈরি করা, ইমপ্লিমেন্ট করা হয় নাই। এটা জাস্ট একটা আইডিয়া, একটা থিওরিটিক্যাল মডেল, যেটা মূলত আমাদের ধারণা দেয় যে আমাদের নেটওয়ার্কিং এ সেন্ডার থেকে রিসিভারে ডেটা সেন্ড হওয়ার জন্য যা যা করতে হবে ওই বিষয়গুলো সম্পর্কে একটা থিওরিটিক্যাল কনসেপচুয়াল একটা ধারণা দেয় এই ওএসআই রেফারেন্স মডেলটা। ফার্স্ট অফ অল এটা অবশ্যই মাথায় রাখবেন, এটা কোনো প্র্যাকটিক্যাল মডেল না। এটা জাস্ট একটা থিওরিটিক্যাল মডেল, যেটা শুধুমাত্র আমাদের একটা কনসেপচুয়াল ধারণা দেয় যে কিভাবে কাজ করে ডেটা আসলে সেন্ডার থেকে রিসিভারে যাওয়ার জন্য। সো এই মডেলটা, আহ, এটা একটা মডেল অবভিয়াসলি, সো এটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন নাই, এটা একটা মডেল। এবং এই মডেলটা আমাদেরকে হেল্প করে আন্ডারস্ট্যান্ডিং এন্ড ডিজাইনিং এই নেটওয়ার্কিং আর্কিটেকচার, যাতে করে আমাদের নেটওয়ার্কের আর্কিটেকচারটা ফ্লেক্সিবল হয়, রোবাস্ট হয়, এবং ইন্টার অপারেবল হয়। সো ফ্লেক্সিবল আর রোবাস্ট মানে তো আমরা বুঝি। ইন্টার অপারেবল মানে কি আবার? ইন্টার অপারেবল মানে হচ্ছে, ফর এক্সাম্পল, আপনি আপনার আপনার উইন্ডোজ পিসিতে আপনি কাজ করতেছেন ফর এক্সাম্পল, আর আপনি যাকে ডেটা পাঠাবেন সে হচ্ছে ম্যাকবুক। ম্যাকবুক তো সবাই চিনেন, আইফোনে যে ম্যাকবুকটা আছে, ম্যাকবুকে কাজ করতেছে। সো আপনি উইন্ডোজ পিসিতে কাজ করতেছেন, এটা একটা আপনার অপারেটিং সিস্টেম। আর আপনার ফ্রেন্ড ম্যাকবুকে কাজ করতেছে, এটা একটা অপারেটিং সিস্টেম। দুইটার অপারেটিং সিস্টেম কিন্তু আলাদা। তো আপনি যাতে এই আলাদা অপারেটিং সিস্টেমে ইজিলি ডেটা সেন্ড করতে পারেন, আর যাতে করে আপনার ডেটা সেন্ডে কোনো ঝামেলা না হয়, এবং আপনার ফ্রেন্ডও যাতে আপনার ডেটাটা বুঝতে পারে, যেহেতু আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে আপনার ম্যাক অপারেটিং সিস্টেমে আসতেছে, অপারেটিং সিস্টেম যেহেতু আলাদা, বাট আপনার ফ্রেন্ড যাতে আপনার ডেটাটা ইজিলি বুঝতে পারে, এটাকে বলা হয় ইন্টার অপারেবল। সো এই পুরো প্রসেসটাকে বলা হয় ইন্টার অপারেবল। এন্ড এই জিনিসটা ইজি করতে আসলে ওএসআই রেফারেন্স মডেলটা কাজ করে। সো ওএসআই রেফারেন্স মডেলটা আসলে কোনো প্রোটোকল না, বাট এই মডেলের প্রত্যেকটা লেয়ারে, আমরা যখন লেয়ারিং দেখবো ওএসআই রেফারেন্স মডেলের প্রত্যেকটা লেয়ারে বিভিন্ন প্রোটোকল থাকে। তো এই মডেলটা কি করে, ওই প্রোটোকলগুলো আসলে কিভাবে কাজ করে ওগুলোই মূলত আলোচনা করে। ঠিক আছে, এই মডেলটা পার্সোনালি কোনো প্রোটোকল না, বাট প্রোটোকল কিভাবে কাজ করে সে সম্পর্কে একটা ধারণা দেয়। এটা অনলি গাইডলাইন, এটা শুধুমাত্র হচ্ছে গাইডলাইন, এবং এটাকে ওএসআই রেফারেন্স মডেল নামে ডাকা হয় অবভিয়াসলি, যেটা আমরা জানি। অ্যান্ড এটা যেটা করে, এটার পারপাসটা কি? এটা পারপাস হচ্ছে আহ, দেখানো যে হাউ টু ফ্যাসিলিটেট কমিউনিকেশন বিটুইন ডিফারেন্ট সিস্টেম উইদাউট রিকোয়ারিং। আচ্ছা, এটার মানে হচ্ছে এই যে আলোচনাটা করলাম যে উইন্ডোজ থেকে ম্যাকবুকে যে ডেটাটা যাবে সেন্ডিং এন্ড রিসিভিং এন্ডে, সো ডিফারেন্ট অপারেটিং সিস্টেমে যাতে ইজিলি ডেটা যাইতে পারে, আপনাকে যাতে সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যারে কোনো পরিবর্তন না করতে হয়। সো এই রেফারেন্সটা, এই ওএসআই রেফারেন্স মডেলটা মূলত সেই আলোচনাটা এখানে করে, উইদাউট চেঞ্জিং এনি চেঞ্জেস টু হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, যাতে আমরা ইজিলি ডেটা সেন্ড করতে পারি ডিফারেন্ট অপারেটিং সিস্টেমের মধ্যে। ওটাই এই মডেলে আলোচনা করা হয়। সো এটা কখনো ইমপ্লিমেন্টেড ছিল না, অ্যাগেন। সো এটা জাস্ট একটা ধারণা, একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, এটা কখনো ইমপ্লিমেন্টেড ছিল না। ওকে। সো আমাদের এই ওএসআই রেফারেন্স মডেলে 7টা লেয়ার থাকে। সো লেয়ারগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, অ্যান্ড ফিজিক্যাল লেয়ার। টোটাল হচ্ছে আমাদের 7টা লেয়ার থাকে। তো এই লেয়ারিং গুলা, একটা ধারণা যদি আমি এভাবে দিই, আপনি যদি সেন্ডার হন তাহলে এই লেয়ারিং গুলা এভাবে যাবে। অর্থাৎ প্রথম লেয়ার হবে অ্যাপ্লিকেশন লেয়ার, এন্ড লাস্ট লেয়ার হবে, 7 নম্বর যে লেয়ারটা হবে আপনার জন্য, ওটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার। আর আপনি যদি রিসিভার হন তাহলে লেয়ারিংটা এভাবে যাবে। অর্থাৎ আপনার রিসিভার হলে আপনার জন্য প্রথম লেয়ারটা হবে ফিজিক্যাল লেয়ার, আর আপনার জন্য লাস্ট লেয়ারটা হবে, 7 নম্বর যে লাস্ট লেয়ারটা, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার হবে।
যেটা আসলে খুবই স্বাভাবিক। দেখেন, আমি যদি আপনাকে ডেটা পাঠাইতে চাই, তো আমি তো একটা সফটওয়্যার অন করব। সো ওই সফটওয়্যারে আমি কাজ করব। সো আমার জন্য এটা হবে আমার প্রথম লেয়ার, মানে অ্যাপ্লিকেশন লেয়ার। এরপর আমি যখন ডেটা পাঠাবো, ধরেন আমি তারের মাধ্যমে ডেটা পাঠাচ্ছি, তো আমার লাস্ট লেয়ারটা কি হবে? ফিজিক্যাল লেয়ার। আবার যখন আপনি রিসিভ করবেন, আপনি যখন রিসিভ করবেন, আপনি তার দিয়ে তো রিসিভ করবেন, বা ধরেন ওয়্যারলেসে রিসিভ করবেন, যাই যেটাতে রিসিভ করেন না কেন, তো আপনার জন্য ফিজিক্যাল লেয়ারটা প্রথম লেয়ার হবে। রিসিভ করার পর দেন আপনি অ্যাপ্লিকেশন অন করে ওটাকে দেখবেন, তো আপনার জন্য লাস্ট লেয়ারটা কি হবে? অ্যাপ্লিকেশন লেয়ার। সো এভাবে মূলত আর কি ওয়েবসাইট রেফারেন্স মডেলের লেয়ারিং গুলা কাজ করে। এটা একটা ওভারঅল কনসেপচুয়াল একটা ফিগার দেওয়া আছে এখানে। সো এখানে ডিভাইস এ হচ্ছে সেন্ডার, আর ডিভাইস বি হচ্ছে রিসিভার। অ্যান্ড সেন্ডিং থেকে রিসিভিং এন্ডে ডেটা যাওয়ার জন্য অবশ্যই আমাদের ইন্টারমিডিয়েট বিভিন্ন নোড ইউজ করা হয়, আমরা জানি। এখানে বিভিন্ন ডিভাইস ইউজ করা হয়, রাউটার, সুইচ, হাব। সো অনেকগুলা নোড এখানে আছে, দুইটা নোড এখানে আছে। সো আমি যখন সেন্ডিং এন্ডে থাকবো, তো আমার যে সিকোয়েন্সটা এটা কিন্তু এভাবে হবে: অ্যাপ্লিকেশন থেকে লাস্ট লেয়ার হবে আমার ফিজিক্যাল লেয়ার। এরপর ইন্টারমিডিয়েট নোড, ফিজিক্যাল লেয়ার মানে হচ্ছে এই লেয়ারে আমি তারে অথবা ওয়্যারলেসলি সেন্ড করব। এরপর ইন্টারমিডিয়েট যে নোডগুলো আছে, এই নোডগুলোতে তিনটা লেয়ার থাকে, তিনটা লেয়ার কাজ করে: নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার অ্যান্ড ফিজিক্যাল লেয়ার। সো ওই লেয়ারিংটা পার হওয়ার পরে যখন রিসিভিং এন্ডে আসবে, তখন কিন্তু আমার আমার যে লেয়ারিং যে সিকোয়েন্সটা সেটা কিন্তু এভাবে যাবে। অর্থাৎ রিসিভিং এন্ডে যে যে তারের মাধ্যমে বা ওয়্যারলেসলি আমি অ্যাকসেপ্ট করব, ওই লেয়ারটা আমার ফিজিক্যাল লেয়ার হবে। এরপরে হচ্ছে ক্রমান্বয়ে লাস্ট লেয়ারটা হবে অ্যাপ্লিকেশন লেয়ার। সো এভাবে হচ্ছে মূলত কাজ করে ওভারঅল লেয়ারিংটা। আমরা প্রত্যেকটা লেয়ার সম্পর্কে পড়বো, প্রত্যেকটা লেয়ারে যে যে প্রোটোকল গুলো আছে সেগুলো সম্পর্কে দেখবো। সো তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন আসলে লেয়ারিংটা কিভাবে কাজ করে। ওকে, প্রথম লেয়ার যেটা আমাদের, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। সো অ্যাপ্লিকেশন লেয়ারে কি কি কাজ হয়? অ্যাপ্লিকেশন প্রত্যেকটা লেয়ার, মনে রাখবেন, প্রত্যেকটা লেয়ার হচ্ছে কিছু সার্ভিস প্রোভাইড করে। প্রত্যেকটা লেয়ারিং এ কিছু সার্ভিস প্রোভাইড করা হয় এবং ওই সার্ভিসগুলো মূলত ওই লেয়ারে করা হয়। সো অ্যাপ্লিকেশন লেয়ারে যে কাজগুলো হয়, যে সার্ভিসগুলো অ্যাপ্লিকেশন লেয়ার প্রোভাইড করে, তাদের মধ্যে হচ্ছে এই লেয়ারটা ফাইল ট্রান্সফার করতে হেল্প করে, ওয়েব ব্রাউজিং এ হেল্প করে, ইমেল সেন্ড করতে হেল্প করে, রিমোট লগ ইনে হেল্প করে। সো এই সার্ভিসগুলো মূলত এই লেয়ারটা আমাকে দিবে। অ্যান্ড অবশ্যই মনে রাখতে হবে, এই যে অ্যাপ্লিকেশন লেয়ারটা আছে, এই লেয়ারটা অ্যাকচুয়ালি কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে ইনক্লুড করে না। দ্যাট মিন্স এই লেয়ারে ক্রোম নাই, আউটলুক বা জিমেল এগুলা নাই। অর্থাৎ এই লেয়ারে কোনো সফটওয়্যার থাকবে না। ইনস্টেড এটা হচ্ছে এই লেয়ারে কিছু প্রোটোকল থাকবে, যে প্রোটোকলগুলো কিভাবে কন্ট্রোল করব ওই সম্পর্কে একটা থিওরিটিক্যাল ধারণা দিবে হচ্ছে এই অ্যাপ্লিকেশন লেয়ারটা। সো অবশ্যই মনে রাখতে হবে, অ্যাপ্লিকেশন যে লেয়ারটা, এখানে কোনো সফটওয়্যার থাকবে না, বাট কিছু প্রোটোকল থাকবে, যে প্রোটোকলগুলোকে ইউজ করে আমরা সফটওয়্যারগুলোকে অ্যাক্সেস করতে পারবো। এন্ড কিভাবে অ্যাক্সেস করতে পারবো প্রোটোকলগুলোকে ইউজ করে, ওই সম্পর্কে একটা আমাকে ধারণা দিবে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। ওকে, আচ্ছা। সো এখন আমরা দেখবো যে এই লেয়ারে কি কি প্রোটোকল আসলে থাকে। সো এইগুলো হচ্ছে কমন প্রোটোকল এই লেয়ারের জন্য। সো ওয়েব ব্রাউজিং এর জন্য যে প্রোটোকলটা ইউজ করা হয়, সেটা দুইটা প্রোটোকল ইউজ করা হয়। একটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যেটাকে এইচটিটিপি প্রোটোকলও বলা হয়। আরেকটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, এইচটিটিপিএস বলা হয়। তো এই দুইটা প্রোটোকল মূলত ওয়েব ব্রাউজিং এ ইউজ করা হয়। আপনি যখন কোনো অ্যাড্রেস লিখেন, সো আপনারা দেখবেন যে www.google.com যদি লেখেন, অটোমেটিক্যালি আপনাদের ব্রাউজারের সামনে হচ্ছে এই প্রোটোকলটা, না হলে এই প্রোটোকলটা চলে আসবে। আপনারা যদি অ্যাড্রেস লিখেন এটা চেক করতে পারেন। সো প্রোটোকলটা আসার মানে হচ্ছে, আমি যদি ওয়েব ব্রাউজিং করতে চাই, আমাকে অবশ্যই প্রোটোকলের আন্ডারে আমাকে কাজটা করতে হবে। And সেজন্য ওই প্রোটোকলের যে এইচটিটিপি পার্ট, ওটা কিন্তু চলে আসে। তারপর হচ্ছে ফাইল ট্রান্সফারের জন্য যে প্রোটোকলটা কাজ করে, ওটাকে এফটিপি প্রোটোকল বলা হয়। এন্ড এটাকে ফাইল ট্রান্সফার প্রোটোকল বলা হয়, ফুল মিনিং হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। ইমেল সেন্ড করার জন্য যে প্রোটোকলটা কাজ করে, যেটাকে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল বা এসএমটিপি বলা হয়। রিসিভিং মেইলের জন্য দুইটা প্রোটোকল কাজ করে। একটা হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল 3 বা পপ 3 বলা হয়। আর একটা হচ্ছে ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল, যেটাকে আইমেপ নামে ডাকা হয়।
আইপি অ্যাড্রেস কনভার্সনের জন্য একটা প্রোটোকল আছে যেটাকে ডোমেইন নেম সিস্টেম বলা হয়, ডিএনএস প্রোটোকল বলা হয় এটাকে। আর রিমোটলি লগ ইনের জন্য কিছু প্রোটোকল আছে যেটাকে টেলিটাইপ নেটওয়ার্ক বা টেলনেট আর সিকিউর শেল অথবা এসএসএইচ প্রোটোকল বলা হয়। সো আমরা প্রত্যেকটা প্রোটোকল সম্পর্কে ধারণা নিব। প্রত্যেকটা প্রোটোকল আসলে কি, অ্যাকচুয়ালি তার প্রোটোকল বলতে আসলে কি বোঝায়, কিভাবে কাজ করে সেগুলো দেখব। প্রথম যে প্রোটোকলটা আমাদের, সেটা হচ্ছে এইচটিটিপি প্রোটোকল বা এইচটিটিপিএস প্রোটোকল বলা হয় যেটাকে। সো এটা কিভাবে কাজ করে? যখন আমরা কোনো ওয়েবসাইট অ্যাড্রেস টাইপ করি, ফর এক্সাম্পল www.google.com। সো দেখেন, আমি যদি এটা একটা ওয়েবসাইট না, আমি যদি এটা ক্লিক করি এইচটিটিপি কিন্তু অলরেডি চলে আসছে এরকম। সো যখন আমি ওয়েবসাইট অ্যাড্রেস টাইপ করি, আমার যে ব্রাউজারটা আছে এই ব্রাউজারটা এইচটিটিপি এই রিকোয়েস্ট ওয়েব সার্ভারকে একটা পাঠাই দেয়। অর্থাৎ আমি আমার ব্রাউজার থেকে যখন www.google.com টাইপ করব, তো সার্ভার, গুগলের যে সার্ভারটা আছে ওই সার্ভারে একটা রিকোয়েস্ট যাবে যেটাকে এইচটিটিপি রিকোয়েস্ট বলা হয়। অ্যান্ড এই সার্ভারটা আমার রিকোয়েস্টে একটা রেসপন্স করবে যেটাকে এইচটিটিপি রেসপন্স বলা হয়। রেসপন্সে কি করবে, আমার কম্পিউটারের মধ্যে www.google.com এর যে ইন্টারফেসটা আছে ওটাকে দেখাবে। তখন আমি ওই ওয়েব পেজটাকে ব্রাউজ করতে পারবো। সো এইচটিটিপি প্রোটোকল হচ্ছে এভাবে কাজ করে। সো এটা, এই যে রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স, এটা জাস্ট কিছু সেট অফ রুলস, এটা ছাড়া আর কিছুই না। অর্থাৎ এই যে এইচটিটিপি যে আমরা জিনিসটা দেখতেছি, এটা জাস্ট কিছু রুল বা কাইন্ড অফ কিছু ইনস্ট্রাকশন যেটা হেল্প করে আমার যে গুগলের সার্ভার আছে ওটাকে অ্যাক্সেস করতে হেল্প করে। অ্যান্ড যদি আমি এই প্রোটোকলটা ইউজ করি, তখন যে গুগলে যে সার্ভারটা আছে ওরা বুঝবে যে আমি এই প্রোটোকলটা ইউজ করছি, দ্যাট মিনস আমি এখন এলিজিবল, আমার গুগলটা ইউজ করার জন্য আমি এখন এলিজিবল। সো তখন মানে এই প্রোটোকলটা আসলে এইভাবে কাজ করে। সো এইখানে এই কাজের জন্য দুই ধরনের প্রোটোকল ইউজ করা হয়। একটা হচ্ছে এইচটিটিপি প্রোটোকল, আর একটা হচ্ছে এইচটিটিপিএস প্রোটোকল যেটা। সো দুইটা প্রোটোকলের মধ্যে পার্থক্য কি? ফর এক্সাম্পল, আমি ইমেইলে, ফর এক্সাম্পল আমি একটা ওয়েবসাইট সার্চ করতেছি www.example.com। যখন আমি রিকোয়েস্ট করব, এই ওয়েবসাইটে রিকোয়েস্ট পাঠাবো, এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাবো, তখন অবভিয়াসলি আমার যে ডেটাগুলো থাকবে, আমার যে ডিটেলসগুলো থাকবে, অবভিয়াসলি ওই ওয়েবসাইটে যাবে বা ওই সার্ভারে যাবে। সো যখন ডেটাগুলো যাবে, আমার কিন্তু পাসওয়ার্ডও যাবে ওটার সাথে, রাইট? সো এই পাসওয়ার্ডটা যদি এনক্রিপ্টেড করা না থাকে, তখন ওটাকে এইচটিটিপি বলা হয়। আর ওই পাসওয়ার্ডটা যদি এনক্রিপ্টেড করা থাকে, তখন ওটাকে এইচটিটিপিএস বলা হয়। যদি এনক্রিপ্টেড করা থাকে, এনক্রিপ্টেড করা যদি না থাকে, তাহলে হ্যাকাররা ইজিলি আমার পাসওয়ার্ডটা ক্র্যাক করে আমার ওয়েবসাইট বা আমার পিসি হ্যাক করে ফেলতে পারে। আর যদি এটাকে এনক্রিপ্টেড করে রাখি আমরা, তখন হচ্ছে হ্যাকাররা এটাকে হ্যাক করতে পারবে না, কারণ এটা তো এনক্রিপ্টেড করা আছে, তখন সে হ্যাক করতে পারবে না। তখন আমার ওয়েবসাইট বা আমার যে পিসিটা আছে সেটা কিন্তু সিকিউর থাকবে। সো দুইটা প্রোটোকল আছে এভাবে কাজ করে। অ্যান্ড বর্তমান সময়ে এইচটিটিপি অথবা এইচটিটিপিএস দুটোই ইউজ করা হয় কার্যক্ষেত্রে। এক একটা ওয়েবসাইট মূলত এক একটা প্রোটোকল ইউজ করে, ডিপেন্ডস অন দি ওয়েবসাইটস। সো এটাই হচ্ছে পার্থক্য এইচটিটিপি আর এইচটিটিপিএস এর। ওকে। এরপরে যে প্রোটোকলটা আছে সেটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, যেটা মূলত ফাইল ট্রান্সফার করার কাজে ইউজ করা হয়। এটাকে এফটিপি প্রোটোকল নামে ডাকা হয়। সো কিছু সার্ভার থাকে যেটাকে এফটিপি সার্ভার বলা হয়। এন্ড ওই সার্ভারের মধ্যে আমরা ফাইল ডাউনলোড করতে পারি, আপলোড করতে পারি, তারপর ডিলিট করতে পারি। সো ওই সার্ভারে আমরা কিন্তু সব ফাইল আপলোড থেকে শুরু করে ডিলিট, কন্ট্রোল সবকিছুই করতে পারি। সো এই এফটিপি সার্ভারে কিছু পপুলার এফটিপি সার্ভার হচ্ছে ফাইল জিলা সার্ভার, তারপর সোলার উইন্স। এগুলো হচ্ছে কিছু পপুলার এফটিপি সার্ভার। এখন আমি যদি এইভাবে বলি যে গুগল যে ড্রাইভটা আছে, গুগল ড্রাইভ কিন্তু এফটিপি সার্ভার না। কারণ গুগল ড্রাইভের কন্ট্রোল হচ্ছে গুগলের কাছে। এন্ড আপনি যদি গুগল ড্রাইভকে অ্যাক্সেস করতে চান, আপনাকে এইচটিটিপি স্ল্যাশ দিয়ে ওয়েবসাইট অ্যাড্রেস টাইপ করে দেন আপনাকে গুগল ড্রাইভ অ্যাক্সেস করতে হবে।
কিন্তু এফটিপি যে সার্ভারগুলো আছে ওইটাতে আমাকে এইচটিটিপি ডাব্লিউ ডট সার্চ করা লাগে না। এই সার্ভারে পুরা কন্ট্রোলটা আমার কাছে, এন্ড আমি শুধুমাত্র আপলোড এন্ড ডিলিট করতে পারবো, এবং আমি দেখতে পারবো আমার এখানে কি কাজ হচ্ছে। সো এই ধরনের সার্ভারগুলো মূলত ইউজ করা হয় বড় বড় ইউনিভার্সিটি অফিস, তারপর ওদের যে ডেটাবেস আছে ওগুলোকে কন্ট্রোল করার জন্য এই এফটিপি সার্ভারগুলোকে ইউজ করা হয়। এফটিপি সার্ভারে ফাইল আপলোড ডিলেট তারপর ডাউনলোড করার জন্য যে প্রোটোকলটা ইউজ করা হয় সেটাকে ফাইল ট্রান্সফার প্রোটোকল বা এফটিপি প্রোটোকল নামে বা এফটিপি নামে ডাকা হয় মূলত। সো আমরা যখন একটা এফটিপি সার্ভারের সাথে কানেক্ট হব, তখন আমাকে অবশ্যই লগ ইন করতে হবে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। দেন আমি এখানে আপলোড অ্যান্ড ডাউনলোড করতে পারবো, অথবা রিনেম ডিলিট করতে পারবো। সো মূলত এফটিপি প্রোটোকলটা অ্যাকচুয়ালি এইভাবে কাজ করে, যেটা এফটিপি সার্ভারের কন্ট্রোলটা নেওয়ার জন্য ব্যবহার করা হয়। ওকে। সো আপনারা যেটা করবেন, আপনারা এক্সাম্পল গুলো কিন্তু অবশ্যই মনে রাখবেন, যে কি কি এফটিপি সার্ভার আছে, কি কি নাম, কি কি এগুলার, ফাইলজিলা, সোলার উইন্ডস, এগুলোর নাম কিন্তু একটু মনে রাখবেন। এগুলা এক্সাম্পল হিসাবে লিখবেন, অথবা আমি যদি কুইজে দিয়ে দিই তখন কিন্তু আসলে পারতে হবে, বুঝছেন? ওকে। সো নেক্সট যে প্রোটোকলটা সেটাকে ডিএনএস নামে ডাকা হয়, ডোমেইন নেম সিস্টেম, ডিএনএস নামে ডাকা হয়। মানে এটা কাজ হচ্ছে আইপি অ্যাড্রেসে কনভার্ট করা। এটা মানে হচ্ছে, যখন আপনি www.google.com লিখেন, সো এটা কিন্তু একটা হিউম্যান রিডেবল ডোমেন নেম, ঠিক আছে? এটা টেক্সট ফরম্যাট। সো আমার কম্পিউটার কিন্তু এটাকে টেক্সট ফরম্যাট নামে কিছু চিনে না, আমার কম্পিউটার চিনে সংখ্যা, নিউমেরিক্যাল ভ্যালু। তখন এটাতে এই যে ডোমেন নেম আছে, এই যে ওয়েবসাইটটা আছে, এটাকে আইপি অ্যাড্রেসে কনভার্সনের প্রয়োজন পড়ে। সো এই আইপি অ্যাড্রেসে কনভার্সনের জন্য যে প্রোটোকলটা কাজ করে এটাকে ডোমেন নেম সিস্টেম প্রোটোকল নামে ডাকা হয়, বা ডিএনএস প্রোটোকল নামে ডাকা হয়। সো এটা জাস্ট সিম্পল কাজ। এটা হচ্ছে এই ওয়েবসাইটের জন্য যে আইপিটা আছে ওই আইপিটা খুঁজে বের করে। ওকে। এন্ড এটাকে ইন্টারেস্টিং ওয়ে, এটাকে একটা ইন্টারেস্টিং নামে ডাকা হয়, যেটাকে ফোন বুক অফ দ্য ইন্টারনেট বলা হয়। ঠিক আছে? ইন্টারনেটে ফোন বুক বলা হয়, দ্যাট মিনস হচ্ছে গুগলের যে ডেডিকেটেড আইপিটা আছে সেটাকে সে খুঁজে বার করে, অথবা আপনার ওয়েবসাইটে যে ডেডিকেটেড আইপিটা আছে ওটাকে খুঁজে বার করে। ফোন বুকে যেমন হচ্ছে সবার ফোন নাম্বার থাকে, তেমন হচ্ছে ডিএনএস এর যে সার্ভারটা আছে ওই সার্ভারের মধ্যে সব অ্যাড্রেসের আইপি অ্যাড্রেস গুলা থাকে, সব ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস গুলা থাকে। সো এই জন্য এটাকে ফোন বুক অফ দ্য ইন্টারনেট বলা হয়। ওকে। সো ডিএনএস এর আইডিয়া জাস্ট এতটুকুই, ওটা শুধুমাত্র আপনার ওয়েবসাইট নেমকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করে। ওকে। এরপর হচ্ছে ইমেল সেন্ড এন্ড রিসিভিং এর জন্য কিন্তু কিছু প্রোটোকল কাজ করে। সো সেন্ডিং ইমেল সেন্ড করার জন্য যে প্রোটোকলটা কাজ করে সেটাকে এসএমটিপি প্রোটোকল বলা হয়, বা সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল নামে ডাকা হয়। সো এটা কিভাবে কাজ করে আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখি। সো আমি হচ্ছি সেন্ডার। আমি যখন একটা ইমেল পাঠাবো, তখন আমার যে সেন্ডার সার্ভার আছে, আমার যে মেইল সার্ভারটা আছে, আমার সাইডে যে মেইল সার্ভারটা আছে, ওখানে ওই ডেটাটা যাবে। এরপর আমার যে সেন্ডার সার্ভার আছে ওখান থেকে রিসিভারের যে মেইল সার্ভারটা আছে ওখানে যাওয়ার জন্য একটা সেট অফ রুলস লাগবে, কিছু ইনস্ট্রাকশন লাগবে। এই ক্ষেত্রে যে প্রোটোকলটা কাজ করে ওটাকে এসএমটিপি প্রোটোকল বলা হয়। এরপর এই রিসিভিং মেইল সার্ভিস থেকে, অর্থাৎ রিসিভারের মেইল সার্ভার থেকে রিসিভারের কাছে মেইলটা চলে যাবে। সো সেন্ডিং এন্ডের মেইল সার্ভার থেকে রিসিভিং এন্ডের মেইল সার্ভারে মেইল যাওয়ার জন্য যে প্রোটোকল কাজ করে সেটাকে এসএমটিপি প্রোটোকল বলা হয়। এন্ড এটার ফুল মিনিং হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। আবার রিসিভিং এন্ডে যখন আমার মেইলটা আসবে, এই রিসিভিং এন্ডে মেইলটা যে আমি রিসিভ করব, এই রিসিভ করার জন্য দুইটা প্রোটোকল কাজ করে। একটা হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল, আর একটা হচ্ছে আইম্যাপ প্রোটোকল বা ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। সো আপনার মনে রাখবেন অনেকগুলো প্রোটোকল অ্যাকচুয়ালি, বাট মনে রাখতে হবে পপ 3 বা পোস্ট অফিস প্রোটোকল 3, আর হচ্ছে ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল বা আইম্যাপ। এগুলো কিভাবে কাজ করে আমরা যদি একটু দেখি। যখন আপনাকে ইমেল পাঠাবে, মেইল সার্ভারে আসবে,
রিসিভার যখন এটাকে মেইলটাকে অ্যাক্সেস করতে চাইবে, সে দুইভাবে অ্যাক্সেস করতে পারে। এক, পপ 3 যে প্রোটোকলটা আছে, ওইটা কি করে? ওইটা হচ্ছে আপনার সব মেসেজগুলো ডাউনলোড করে, আপনার যতগুলা জিমেল বা ইমেল আসবে সেটাকে ডাউনলোড করবে, অ্যান্ড ওয়েব সার্ভার থেকে ওই ইমেলগুলোকে ডিলিট করে ফেলবে। অর্থাৎ ডাউনলোড করে আপনার পিসিতে নিয়ে আসবে, অ্যান্ড আপনার পিসিতে নিয়ে আসার পরে ওয়েব সার্ভারে যে মেইলগুলো ছিল ওগুলোকে ডিলিট করে ফেলবে। And এটার একটা উদাহরণ হচ্ছে আউটলুক। আমরা মাইক্রোসফটের যে আউটলুকটা আছে, মাইক্রোসফটের একটা ইমেল সার্ভিস আছে, আপনারা জানেন হয়তো, আউটলুক। আউটলুক নিয়ে যাদের আইডিয়া আছে তারা জানেন যে এটা আপনার মেইল সবগুলো ডিলিট করে, সার্ভার মেইল সবগুলো ডাউনলোড করে আপনার পিসিতে রিমোটলি, তারপর হচ্ছে সার্ভার থেকে ওগুলো ডিলিট করে ফেলে। এটার অসুবিধা হচ্ছে, ধরেন আপনি পিসিতে লগ ইন করে আছেন, অ্যান্ড আপনি আউটলুক অন করছেন, তো মেইল সবগুলো ডাউনলোড হয়ে গেছে, সার্ভার থেকে ডিলিট হয়ে গেছে। আপনি এখন মোবাইলে আর ডাউনলোড করতে পারবেন না ওগুলাতে। সো মোবাইলে আর ডাউনলোড করতে পারবেন না, দ্যাট মিনস আপনি শুধুমাত্র একটা ডিভাইসে এটাকে অ্যাক্সেস করতে পারতেছেন। একাধিক ডিভাইসে আপনি কিন্তু এটাকে অ্যাক্সেস করতে পারতেছেন না, কারণ অলরেডি সেগুলো সার্ভার থেকে ডিলিট হয়ে গেছে। আর আইমেপ যেটা, ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল যেটা, সেটা আপনি সেটা যেটা করে সেটা হচ্ছে মেসেজ আপনার রিমোটলি, আপনি লগ ইন করে মেসেজগুলা আপনি রিমোটলি পড়তে পারবেন ওই সার্ভার থেকে। সো আপনি পাবলিক লাইব্রেরিতে থাকেন বা আপনার ল্যাপটপে থাকেন, আপনি স্মার্টফোনে থাকেন, যেখানে থাকেন না কেন, আপনি জাস্ট লগ ইন করবেন, লগ ইন করে মেসেজগুলো সার্ভার থেকে পড়তে পারবেন, অর্থাৎ আপনার সার্ভারে মেসেজগুলো ডিলিট হবে না। এটা একটা ইজি এক্সাম্পল হচ্ছে আমাদের জিমেইল। তো জিমেইলে আমি যদি আমার পিসি থেকে মোবাইলে যদি জিমেল লগ ইন করি, দেন আমি কিন্তু মেইল সবগুলো আমি পড়তে পারবো। ওগুলো কিন্তু আর ডিলিট হয় না, ওই সার্ভারের মধ্যে থাকে মেইলগুলা। সো এটা আইম্যাপের একটা উদাহরণ। সো আইম্যাপ আর পপ 3 মধ্যে পার্থক্য হচ্ছে, আইম্যাপে আইম্যাপ ইউজ করলে আমি আমার একাধিক ডিভাইস এটাকে লগ ইন করে ইজিলি অ্যাক্সেস করতে পারবো, কিন্তু পপ 3তে শুধুমাত্র একটা ডিভাইসে লগ ইন করতে হবে, আপনি একাধিক ডিভাইসে কিন্তু লগ ইন করতে পারবেন না। ওকে। এরপরে লাস্ট যে প্রোটোকলটা, সেটাকে টেলনেট বা টেলিটাইপ নেটওয়ার্ক প্রোটোকল অ্যান্ড সিকিউর শেল প্রোটোকল বা এসএসএইচ প্রোটোকল নামে ডাকা হয়। সো এটার কাজ কি? এটা মূলত রিমোট লগ ইনে ইউজ করা হয়। রিমোট লগ ইনের বিষয়টা যদি আমি একটু বলি, ফর এক্সাম্পল আমাদের ইউনিভার্সিটির একটা সার্ভার আছে। এই ইউনিভার্সিটি সার্ভারের জন্য যারা কাজ করে আইটি সেক্টরে, তারা কিন্তু এই ইউনিভার্সিটিতে বসেই ওই সার্ভারটাকে কন্ট্রোল করতেছে। এখন ধরেন আইটির যারা কাজ করে ওরা কিন্তু সিলেটে এখন নাই, ওরা ঢাকায় গেছে। তো আমাদের ইউনিভার্সিটি সার্ভারে ধরেন কোনো সমস্যা হয়ে গেছে, এখন তারা ঢাকায় বসে সিলেটের আমাদের ইউনিভার্সিটি যে সার্ভারটা আছে ওইটা কিভাবে অ্যাক্সেস করবে? তো ওই অ্যাক্সেস করার জন্য একটা প্রোটোকল আছে, যেটাকে টেলিটাইপ নেটওয়ার্ক প্রোটোকল অথবা সিকিউর প্রোটোকল বলা হয়। এটার কাজ হচ্ছে আপনি রিমোটলি বসে যাতে লগ ইন করে কোনো সার্ভারকে অ্যাক্সেস করে কন্ট্রোল করতে পারেন, এই জন্য এই প্রোটোকলটা কাজ করে। সো এটা একটা সহজ উদাহরণ আপনাদেরকে যেটা দিয়ে দিলাম, যে ঢাকায় বসে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির সার্ভারের যে অ্যাক্সেসটা যদি তারা নিতে পারে লগ ইন করে, রিমোটলি বসে তারা যদি অ্যাক্সেসটা নিতে পারে, তখন এটাকে টেলনেট অথবা এসএসএইচ প্রোটোকল নামে ডাকা হয়। এটা আরেকটা উদাহরণ হচ্ছে, আহ, খুব পপুলার একটা অ্যাপ্লিকেশন আছে, যেটা হচ্ছে টিম ভিউয়ার বলা হয় এটাকে। তো এই টিম ভিউয়ারের মাধ্যমে আপনার পিসিতে যদি টিম ভিউয়ার ইনস্টল করা থাকে, and আপনার ফ্রেন্ডের পিসিতে যদি টিম ভিউয়ার ইনস্টল করা থাকে, তাহলে আপনি আপনার বাসায় বসে আপনার ফ্রেন্ডের পিসিকে অ্যাক্সেস করতে পারবেন, মানে আপনার ফ্রেন্ডের পিসিতে আপনি কাজ করতে পারবেন। সো এই টিম ভিউয়ার অ্যাপ্লিকেশনটা ট্রাই করে দেখতে পারেন। এটা খুবই পপুলার একটা সফটওয়্যার, টিম ভিউয়ার। সো এইভাবে মূলত টেলনেট বা এসএসএইচ টা কাজ করে। এই গেল হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল গুলা সম্পর্কে। তো অ্যাপ্লিকেশন লেয়ারে আমাদের অনেকগুলা কাজই হয়। আমি ইমেল পাঠাইতে পারি, রিসিভ করতে পারি, তারপর ওয়েব ব্রাউজিং করতে পারি, ফাইল ট্রান্সফার করতে পারি। রিমোটলি লগ ইনের কাজটা ওই লেয়ারের মাধ্যমে হয়, লেয়ারে যে প্রোটোকল গুলো আছে সেটার মাধ্যমে হয়। সো এই প্রোটোকল গুলার কাজ, ডিটেলস, অ্যাব্রিভিয়েশন ভালো করে পড়বেন, এগুলা মুখস্থ করবেন অ্যাকচুয়ালি।
ওকে। আচ্ছা, আরেকটা লেয়ার পড়াবো, এরপর এটা ইজি, শেষ, এরপর শেষ। অ্যাপ্লিকেশন লেয়ারের পরে যে লেয়ারটা আমার আছে সেটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। সো আপনি অ্যাপ্লিকেশন লেয়ারে কি করতেছেন? অ্যাপ্লিকেশন লেয়ারে ফাইল ট্রান্সফার করতেছেন, তারপর ওয়েব ব্রাউজিং এর কাজটা করতেছেন। ওয়েব ব্রাউজিং করার জন্য ওয়েবসাইটটা ওপেন করতে পারতেছেন, তারপর সেন্ডিং ইমেল এন্ড রিসিভিং করতে পারতেছেন, রিমোটলি লগ ইন করতে পারতেছেন। এতটুকু পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন লেয়ারে করতেছেন, মানে ডেটা জেনারেশনের কাজটা আপনি অ্যাপ্লিকেশন লেয়ারে কমপ্লিট করতেছেন। এরপরে যে লেয়ারটা আছে যেটাকে প্রেজেন্টেশন লেয়ার বলে, প্রেজেন্টেশন লেয়ারে মূলত অনেকগুলা কাজই হয়, আমরা দেখব প্রত্যেকটা কাজ। প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে আমাদের যে ডেটাটা থাকে এটা কিন্তু কাইন্ড অফ নিউমেরিক্যাল, তারপর টেক্সট ভ্যালু, সবগুলোর মিক্স আপ থাকে। নিউমেরিক্যালও থাকে, টেক্সট ভ্যালুও থাকে। তো কম্পিউটার কিন্তু এই নিউমেরিক্যাল টেক্সট ভ্যালু গুলাকে বুঝতে পারে না। সো এই নিউমেরিক্যাল টেক্সট ভ্যালু গুলাকে আমাদের বাইনারি ভ্যালুতে কনভার্সনের প্রয়োজন পড়ে, যেটাকে বলা হয় ট্রান্সলেশন। সো এই লেয়ারে প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে ট্রান্সলেশনের কাজটা হয়। এই ট্রান্সলেশনের কাজের জন্য অনেকগুলা প্রোটোকল আর কি নিযুক্ত থাকে। তার মধ্যে কিছু পপুলার প্রোটোকল হচ্ছে অ্যাসকি প্রোটোকল। যে এই অ্যাসকি প্রোটোকল বলা হয় যেটাকে, অ্যাসকি ফুল মিনিং হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইন্টারন্যাশনাল ইন্টারচেঞ্জ, কাইন্ড অফ এরকম কিছু। অ্যান্ড এই অ্যাসকি প্রোটোকল খুবই পপুলার একটা প্রোটোকল যেখানে ট্রান্সলেশনের কাজটা হয়। তারপর আরো অনেক প্রোটোকল থাকে, আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন দেখবেন ইউনিকোড প্রোটোকল আছে। তারপর ইবিসি ডিআইসি প্রোটোকল, যেটাকে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইন্টারচেঞ্জ কাইন্ড অফ কিছু একটা, এরকম ফুল মিনিংটা একটু দেখে নেবেন। এই প্রোটোকলগুলো মূলত ট্রান্সলেশনের কাজটা করে, যেখানে আপনার যে ডেটাটা আছে, টেক্সট অ্যান্ড নিউমেরিক্যাল ভ্যালু যে ডেটাটা আছে ওটাকে আমাদের কম্পিউটার রিডেবল ডেটাতে কনভার্ট করা হয়। কম্পিউটার রিডেবল মানে অবশ্যই বাইনারি ডেটাতে কনভার্ট করা হয়। এখন বাইনারিতে অনেক ধরনের ডেটা আছে, যেমন এক্সটেন্ডেড বাইনারি আছে, আস্কি বাইনারি আছে। সো অনেক বাইনারি ডেটা আছে, তো ওইটাতে কনভার্সনের কাজটা মূলত এখানে এই লেয়ারে করা হয়। ট্রান্সলেশনের পরে যে কাজটা করা হয় সেটা হচ্ছে এটাকে কম্প্রেস করা হয়। কম্প্রেসটা মূলত কি কি জন্য করা হয়? ধরেন, যখন আপনার মেইন যে ডেটাটা আছে এটা 30 MB, আর কম্প্রেস করার পরে হইলো হচ্ছে 5 MB। সো 30 MB পাঠাইতে আমার যে টাইম লাগবে, যে আহ, যে কম্পোনেন্টস গুলো লাগবে, 5 MB পাঠাইতে কিন্তু আমার টাইমটা কম লাগবে। সো এই জন্য মূলত ডেটা কম্প্রেশনটা করা হয়, যাতে ইজিলি ডেটা সেন্ড করা যায় অ্যান্ড কম সময়ে ডেটা সেন্ড করা যায়। সো কম্প্রেশনের কাজের জন্য কিছু প্রোটোকল থাকে। সো কম্প্রেশনের কাজের জন্য যে প্রোটোকলগুলো কাজ করে, তার মধ্যে একটা হচ্ছে জেপ্যাগ, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ প্রোটোকল। তারপর এমপ্যাগ, মুভিং পিকচার এক্সপার্টস গ্রুপ প্রোটোকল। সো এই প্রোটোকলগুলো মূলত কাজ করে হচ্ছে ডেটা কম্প্রেশনের জন্য। এরপরে ডেটা কম্প্রেশনের পরে যে কাজটা হয়, এনক্রিপশনের কাজটা করা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। সরি। সো এনক্রিপশনের কাজটা করা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। ডেটা কম্প্রেশন যখন আমি করব, এরপর আমি ডেটা যখন সেন্ডিং থেকে রিসিভিং এন্ডে পাঠাবো তার আগে আমাকে ডেটাটা এনক্রিপ্টেড করতে হবে, যাতে করে কোনো হ্যাকার আমার ডেটাটা দেখলে বুঝতে না পারে। সো এই এনক্রিপশনের কাজটাও মূলত এই লেয়ারের মধ্যে হয়। আবার যখন রিসিভিং এন্ডে আমার ডেটাটা রিসিভ করবে, তখন কিন্তু অ্যাকচুয়াল ডেটাটা রিসিভ করে না, এনক্রিপ্টেড ডেটাটা রিসিভ করে। তখন এটাকে ডিক্রিপ্টেড করার প্রয়োজন পড়ে। এই ডিক্রিপশনের কাজটাও কিন্তু এই প্রেজেন্টেশন লেয়ারে করা হয়ে থাকে। সো সে দুইটা কাজ করে, এনক্রিপশনও করে আবার ডিক্রিপশনও করে। সো এনক্রিপশনের জন্য যে প্রোটোকলটা নিযুক্ত থাকে সেটাকে সিকিউর সকেট লেয়ার প্রোটোকল বলা হয়। সিকিউর সকেট লেয়ার একটা সিকিউরিটি প্রোটোকল যেটা মূলত এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট এর কাজটা করে থাকে। সো অনেক তিনটা কাজ করে, ট্রান্সলেশনে কাজ করে প্রেজেন্টেশন লেয়ার, ডেটা কম্প্রেশনে কাজ করে এবং এনক্রিপশন ডিক্রিপশনে কাজ করে। এই তিনটা কাজ মূলত প্রেজেন্টেশন লেয়ার করে থাকে। এবং এই তিনটা কাজের জন্য কয়েক ধরনের প্রোটোকল নিযুক্ত থাকে। তার মধ্যে কয়েকটা এখানে আমি তিনটার কথা এখানে বলছি, এগুলো আপনারা পড়বেন, মুখস্থ করবেন অ্যাকচুয়ালি।
সো এখানে ব্যাখ্যা আছে, প্রেজেন্টেশন লেয়ার কি কি কাজ করে সেটা ব্যাখ্যা এখানে দেওয়া আছে। ওকে। আচ্ছা, সেশন লেয়ার, সেশন সেশন লেয়ার সম্পর্কে আমরা একটু দেখব। লাস্ট লেয়ার, সেশন লেয়ারটা করে শেষ করাই দিব, একটু আগায় রাখি আর কি আপনাদের পড়া। সেশন লেয়ার যেটা প্রেজেন্টেশন লেয়ারের পরে যে লেয়ারটা, এটাকে সেশন লেয়ার বলা হয়। এন্ড এটার কাজ হচ্ছে, এটার মেইন জব হচ্ছে কমিউনিকেশনটাকে স্টাবলিশ করা, কমিউনিকেশনটাকে ডিলিট করা, এবং কমিউনিকেশনটাকে ম্যানেজ করা। সো এটার কাজ হচ্ছে তিনটা: স্টাবলিশ করবে কমিউনিকেশনকে, কমিউনিকেশন শেষ হয়ে গেলে এটাকে টার্মিনেট বা ডিলিট করবে, অ্যান্ড কমিউনিকেশনটাকে ম্যানেজ করবে। সো এটার মেইন ফাংশনগুলা, প্রথম যে ফাংশনটা সেটা হচ্ছে স্টাবলিশ করবে, সেশনটাকে স্টাবলিশ করবে। অর্থাৎ আমার সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ডের মধ্যে ডেটা পাঠানোর আগে ডেটাটা বা দুইজনের মধ্যে একটা কমিউনিকেশন সেশন তৈরি হবে। এই কমিউনিকেশন সেশনটাকে মূলত স্টার্ট করবে হচ্ছে এই সেশন লেয়ারটা। কাইন্ড অফ এমন যে আপনি জিমেলে লগ ইন করতেছেন বা আপনি যখন ভিডিও কলে জয়েন করবেন, তখন যে সেশনটা জেনারেট হবে ওই সেশনটাকে এস্টাবলিশ করবে হচ্ছে এই লেয়ারটা। এরপরে সেশন মেইনটেনেন্সের কাজটা করবে। তার মানে হচ্ছে সেন্ডিং থেকে রিসিভিং এন্ডে সেশনটা কিভাবে চলবে, অর্থাৎ এটা কি ডুপ্লেক্স মোড হবে, নাকি হাফ ডুপ্লেক্স হবে, নাকি ফুল ডুপ্লেক্স হবে, নাকি কিরকম হবে, সেটা মূলত কন্ট্রোল করবে হচ্ছে এই সেশন লেয়ারটা। অর্থাৎ যেটাকে বলা হয় ডায়লগ কন্ট্রোল, এই প্রসেসটাকে বলা হয় ডায়লগ কন্ট্রোল। অর্থাৎ কে কথা বলবে, কখন কথা বলবে, ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স নাকি ফুল ডুপ্লেক্স। সো এই পুরো প্রসেসটা কন্ট্রোল করবে হচ্ছে সেশন লেয়ার। এবং এই টার্মটার নাম কি? ডায়লগ কন্ট্রোল, যেটা ডেটা এক্সচেঞ্জটাকে মূলত ম্যানেজ করা হয়। এরপরে নেক্সট যে কাজটা করবে সেটা হচ্ছে সেশন টার্মিনেশনে কাজ করবে। অর্থাৎ আপনার যখন কথা শেষ হয়ে যাবে, ডেটা পাঠানো শেষ হয়ে যাবে, এটা কমিউনিকেশনটাকে মূলত এন্ড করবে, সেশনটাকে সে খতম করে দেবে। কাইন্ড অফ এমন যে আপনি যখন লগ আউট করবেন বা যখন ভিডিও কল শেষ হয়ে যাবে, তখন সেশনটা তো শেষ হয়ে যাবে, তখন এটাকে সে টার্মিনেট করবে। এরপর আরেকটা কাজ করে, খুবই ইম্পর্টেন্ট একটা কাজ করে, সেটা হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন। সিঙ্ক্রোনাইজেশনের কাজটা করে থাকেন। তার মানে হচ্ছে, ফর এক্সাম্পল, আপনি সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ডে 100 MB একটা ডেটা পাঠাচ্ছেন, ফর এক্সাম্পল। ঠিক আছে? এখন ধরেন 60 MB, 60 MB যখন গেছে, তখনই হচ্ছে কারেন্ট চলে গেছে। আবার যখন কারেন্ট আসছে, তখন আপনার যে সিস্টেমটা আছে, আপনার যে কমিউনিকেশন সিস্টেমটা আছে, ওইটা যাতে 60 MB থেকেই শুরু হয়, 61 MB 62 MB করে শুরু হয়, এই জন্য একটা সিস্টেম কাজ করে। এই প্রসেসটাকে বলা হয় চেক পয়েন্টিং। মানে আপনার যদি 60 MB-তে কারেন্ট চলে যায়, যাতে করে কারেন্ট আসলে 0 MB থেকে শুরু না হয়, আবার যাতে 60 MB থেকেই শুরু হয়, এই প্রসেসটাকে বলা হয় চেক পয়েন্টিং। এবং এটাকে আরেকটা নামে ডাকা হয় সিঙ্ক্রোনাইজেশন। এই কাজটা মূলত করে থাকে এই সেশন লেয়ার। ঠিক আছে? এটা চেক পয়েন্টিং করে লং ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে। সো এই চারটা কাজ করে। অ্যাকচুয়ালি সে আরো কাজ করে, আমরা দেখবো আরো দুই তিনটা কাজ করে। বাট বেসিক একদম মূল কাজ হচ্ছে সেশন এস্টাবলিশ করা, ম্যানেজ করা, টার্মিনেট করা, সিঙ্ক্রোনাইজেশন করা। ঠিক আছে? যেটাকে চেক পয়েন্টিং বলা হয়। আর কি কি কাজ করে? এরপর সে অথেন্টিকেশনের কাজটা করে থাকে। সো অথেন্টিকেশন বলতে আসলে কি বোঝায়? ফর এক্সাম্পল, আপনি আপনার পিসিতে facebook.com টাইপ করছেন। সো facebook.com টাইপ করলে আপনার আগে কি চায়? facebook.com যখন টাইপ করতেছেন, সার্ভারে যখন দিচ্ছেন, সার্ভারটা আপনাকে কি চাচ্ছে? সার্ভার আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড চাচ্ছে। সার্ভারটা জিজ্ঞেস করতেছে, হু আর ইউ, তুমি যে facebook.com-এ লগ ইন করছো, তুমি কে? তোমার ইউজার নেম পাসওয়ার্ড দাও, যেটাকে বলা হয় অথেন্টিকেশন। এই প্রসেসটাকে বলা হয় অথেন্টিকেশন। এরপরে অথেন্টিকেশন করার পরে আপনি যখন লগ ইন করছেন, ফেসবুকের যে ওয়েব পেজ বা হোম পেজ আছে, এটাকে অ্যাক্সেস করার পারমিশন আপনার পিসি থাকতে হবে। আপনার পারমিশন থাকতে হবে যে আপনি ফেসবুক এর ওয়েব পেজ বা হোম পেজটাকে অ্যাক্সেস করতেছেন। আপনার সেই পারমিশনটা থাকতে হবে, বা আপনার সেই অথরাইজেশনটাকে থাকতে হবে।
সেই প্রসেসটাকে বলা হয় কি অথরাইজেশন। এই অথরাইজেশনটা বা পারমিশনটা মূলত কন্ট্রোল করা হচ্ছে সেশন লেয়ার। তাহলে সে কয়টা কাজ করতেছে? অথেন্টিকেশন করতেছে, এরপর হচ্ছে অথরাইজেশন করতেছে। অথরাইজেশনে বলতেছে যে ইউ আর অথরাইজড টু অ্যাক্সেস দিস স্পেস, যে আপনি এই পেজটা অ্যাক্সেস করার পারমিশন আছে আপনার, সো আপনি অ্যাক্সেস করতে পারবেন, যেটাকে বলা হয় অথরাইজেশন। এরপর আপনি যখন অথেন্টিকেশন ওকে হয়ে গেছে, অথরাইজেশন ওকে হয়ে গেছে, এরপর আপনার সামনে সার্ভারে হচ্ছে facebook.com, আপনার হচ্ছে পিসিতে হচ্ছে ওয়েবসাইট বা ওয়েব পেজটা বা কি বলে হোম পেজটা চলে আসছে। এখন এটা কিভাবে আসবে? ফেসবুক সার্ভারে, এটা হচ্ছে ফেসবুকের সার্ভার, ফেসবুক সার্ভারে ইমেজ ফাইল, টেক্সট ফাইল আকারে আমাদের হোম পেজটা থাকে। হোম পেজের মধ্যে কি থাকে? ইমেজ ফাইল থাকে, টেক্সট ফাইল থাকে। ওগুলা যখন আপনার পিসিতে আসবে তখন হচ্ছে প্যাকেট আকারে আসে। আমরা জানি ডেটা হচ্ছে কি প্যাকেট আকারে আসে। সো টেক্সটের জন্য প্যাকেট থাকে আলাদা, ইমেজের জন্য আলাদা প্যাকেট থাকে। সো এই প্যাকেটগুলো আপনার পিসিতে যখন আসবে আপনি তখন এই ওই হোম পেজটা তখন অ্যাক্সেস করতে পারবেন বা দেখতে পারবেন। এই প্যাকেটগুলা কে আগে আসবে, কে পরে আসবে, এই সেশন ম্যানেজমেন্টটা মূলত করে হচ্ছে সেশন লেয়ার। সো সে অনেকগুলো কাজ করে: অথরাইজেশন, অথেন্টিকেশন, সেশন লেয়ার, সেশন এস্টাবলিশমেন্ট, টার্মিনেশন, ম্যানেজমেন্ট, সিঙ্ক্রোনাইজেশন। এই কাজগুলো মূলত সেশন লেয়ারটা করবে। আচ্ছা, তো এই যে অথেন্টিকেশন, অথরাইজেশনের কথা বললাম না, এগুলোর জন্য কিছু প্রোটোকল থাকবে অবশ্যই। প্রত্যেকটা লেয়ারে প্রোটোকল থাকে, প্রত্যেকটা কাজের জন্য প্রোটোকল থাকবে। সো প্রোটোকল গুলা কি কি প্রোটোকল থাকে? পাসওয়ার্ড অথেন্টিকেশন প্রোটোকল কাজ করে। তারপর চ্যালেঞ্জ হ্যান্ডশেক অথেন্টিকেশন প্রোটোকল, যেটাকে সি হ্যাপ বলা হয়। তারপর কার্বেরোস কার্বেরোস নামে আরেকটা প্রোটোকল আছে। এই প্রোটোকল গুলা মূলত অথেন্টিকেশন এন্ড অথরাইজেশনের কাজগুলা করে থাকে। ওকে, সো এতটুকুই থাকবে আপনাদের আপনাদের পড়া। আপনারা হচ্ছে এতটুকু পড়বেন, অবশ্যই খুব ভালো করে পড়বেন, কারণ এই এই জিনিসটা একটু হার্ড, টাফ আছে, ওএসআই মডেলটা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।